এবিটিএ এইচএস টেস্ট পেপারের 2024-25 আজকে আমরা ভূগোলের এসি 108 পেজ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি এসি 108 পেজ নিয়ে, ঠিক আছে। তো এসি 108 পেজ চলে এসেছি আমরা। এখানে দেখে নিই কোন কোন প্রশ্নগুলো এমসিকিউর জন্য রয়েছে, তার উত্তরগুলো আমরা আজকে তোমাদেরকে জানিয়ে দিই। আরোহণ অবরোহণের মিলিত ফল হচ্ছে পর্যায়ন। ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া পর্যায় ফলশ্রুতির। এইটা কে বলেছেন? এটা হচ্ছে WM ডেভিস। ছোটনাগপুর মালভূমি, তারপরে যে ধরনের জলনির্গম প্রণালীর দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কেন্দ্র বিমুখ। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটা হচ্ছে ডাব। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হচ্ছে ভূপাল গ্যাস বিপর্যয়। মোট অভ্যন্তরীণ, এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় রোকা। স্পেডোসল মৃত্তিকার উদাহরণ পটজল। কোনারবেসন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না একটি ভূমিরূপ হচ্ছে মনাডনক। যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত সেটা হচ্ছে আয়ন বায়ু। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে রেড ডাটা বুক। মরু ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন। জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ন্যূনতম ব্যয়তত্ত্বের সমপরিবহন ব্যয়রেখাকে বলা হয় আইসোটিম, ঠিক আছে। পরে হচ্ছে ভারতের নায়াগ্রা অবস্থিত যে রাজ্যে চিত্রকূট জলপ্রপাত সেটা হচ্ছে ছত্তিশগড়ে। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। তারপর হচ্ছে সর্বনিম্ন প্রশাসনিক একক হচ্ছে মৌজা। ভারতের জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত সেটা হচ্ছে তৃতীয়। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী। হলো, এবার চলে আসছি আমরা 1 নম্বরে এসএকিউ প্রশ্ন। প্রথম হচ্ছে উৎসন্দ জল বলতে কি বোঝো? উৎসন্দ জল বলছে ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত খনিজপূর্ণ জল যখন অনুৎপাতের সময় বেরিয়ে আসে সেটা হচ্ছে উৎসন্দ জল বা ম্যাগমেটিক জল বা জুভেনাইল জল। পরে হচ্ছে সোলাম কি? সোলাম হচ্ছে মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলাম। কাকে 10 সহস্র ধ্রুম উপত্যকা বলা হয়? এটা হচ্ছে কাটমাই ন্যাশনাল পার্ককে বলা হয়। ফেজ কাকে বলা হয়? ফেজ হচ্ছে সমুদ্রের উন্মুক্ততাকে ফেজ বলা হয়, অর্থাৎ সমুদ্রের যে স্থান পর্যন্ত বায়ু প্রবাহিত হয় সেই স্থানকে বলা হয় ফেজ। মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝো? মৃত্তিকা ক্যাটেনা হচ্ছে ল্যাতিন শব্দ, ক্যাটেনা শব্দের অর্থ শৃঙ্খল। একই প্রকার মূল উপকরণ ও জলবায়ুযুক্ত অঞ্চলে স্থানীয় ভূমি ও জল নিকাশি ব্যবস্থার পার্থক্যের জন্য একটি নির্দিষ্ট ভূপ্রাকৃতিক ঢাল বরাবর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়, একে বলা হয় মৃত্তিকার ক্যাটেনা। পরে হলো অনুগামী নদী কাকে বলা হয়? সংজ্ঞাটা দেখে নাও। যে সমস্ত নদী ভূভাগের প্রধান ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী, যেমন গঙ্গা হচ্ছে অনুগামী নদীর উদাহরণ। পরে দেখো নদীর পুনর্জীবন লাভের সংজ্ঞা দাও। সংজ্ঞাটা দেখে নাও। ক্ষয়চক্রে ও গঠন প্রক্রিয়ার উত্তর নদী নিম্নগতিকে অনেক সময় ভূমির উত্থান বা নদীর শক্তির বৃদ্ধিজনিত কারণে আবার নতুন করে নিম্নক্ষয় করার ক্ষমতা লাভ করে, একে বলা হয় নদীর পুনর্জীবন লাভ। এরপরে দেখো প্রশ্ন রয়েছে মোনেক্স কি? ঠিক আছে, মোনেক্সের উত্তরটা ভালো করে দেখে নাও। মোনেক্স কথাটি অর্থ হলো মনসুন এক্সপেরিমেন্ট বা মৌসুমি গবেষণা। বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে মৌসুমি জলবায়ুর গবেষণার জন্য যে বিশেষ কার্যক্রম স্থির করা হয় তাকে বলা হয় মোনেক্স। ঘূর্ণিবাতের চক্ষু কাকে বলা হয়? দেখো এখানে দেখো, ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিবাত কেন্দ্রস্থলে 10 থেকে 12 কিমি ব্যাসযুক্ত এলাকায় বায়ু শান্ত থাকে, মেঘমুক্ত থাকে, এই বৃত্তাকার কেন্দ্রীয় অংশকে বলা হয় ঘূর্ণিবাতের চক্ষু। পরের প্রশ্ন, লিথোফাইট উদ্ভিদ কাকে বলা হয়? যে সমস্ত উদ্ভিদ শিলাগাত্রে জন্মলাভ করে তাদেরকে বলা হয় লিথোফাইট উদ্ভিদ। পরের প্রশ্ন, একটি আলোকপ্রেমী একটি আলোকবিদ্বেষী উদ্ভিদের নাম। আলোকপ্রেমী হচ্ছে সূর্যমুখী, আলোকবিদ্বেষী হচ্ছে পান, ঠিক আছে। পরের প্রশ্ন, গামা বৈচিত্র্য কাকে বলা হয়? দেখো, গামা বৈচিত্র্য হচ্ছে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রজাতিভুক্ত সম্প্রদায়ভুক্ত সামগ্রিক প্রজাতি বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। পরের প্রশ্ন হচ্ছে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কী? দেখো উত্তরটা দেখো, এখানে লেখা আছে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা হলো সেই সব মানুষ যাদের স্থানীয় পরিবেশের হঠাৎ বা দীর্ঘমেয়াদী পরিবর্তনের কারণে তাদের বাড়ি ও ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তাদেরকে বলা হয় বাস্তুতান্ত্রিক বাস্তুহারা। পরের প্রশ্ন, হড়পা বান কী? দেখো হড়পা বানের উত্তরটা দেখে নাও। পার্বত্য এলাকায় হঠাৎ করে মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে দ্রুতগতি সম্পন্ন জল প্রবাহ সৃষ্টি হয়, তাকে হড়পা বান বলে। উত্তরাখণ্ডে 2013 সালে হড়পা বান এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি দেখা যায়। প্রশ্ন হচ্ছে মিশ্র কৃষি বলতে কি বোঝো?
ঠিক আছে। দেখো পরে মিশ্র কৃষিটা এখানে রয়েছে, যে কৃষি ব্যবস্থায় বিভিন্ন কৃষিজ ফসলের উৎপাদনের পাশাপাশি পশুপালন করা হয় তাদেরকে বলা হয় মিশ্র কৃষি। পরের প্রশ্ন দেখো রয়েছে পোমাম কালচার বলতে কী বোঝো, এখানেই আছে উত্তর পোমাম কালচার। এখানে বাজার বাগান ভিত্তিক কৃষি ব্যবস্থায় সারা বছর ধরে বিভিন্ন রকম ফলের চাষ করা হয়, তাকে বলা হয় পোমাম কালচার। পরের প্রশ্ন হলো শ্বেত বিপ্লবের জনককে, এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও, শ্বেত বিপ্লবের জনককে। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে সবুজ গ্রাম, সবুজ গ্রাম বলতে কী বোঝো, উত্তরটা দেখো বনভূমির মধ্যে সীমিত উপযুক্ত স্থানে প্রধানত সম্পদকে নির্ভর করে যে ক্ষুদ্রাকার গ্রামীণ বসতি গড়ে ওঠে তাকে সবুজ গ্রাম বলে, পশ্চিমবঙ্গে সুন্দরবনে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে হীরক চতুর্ভুজ কী, দেখো হীরক চতুর্ভুজ বলে দিচ্ছি শুনে নাও। ভারতের 4টি মেট্রো শহর যেগুলো রয়েছে, মেট্রোপলিটন শহর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই 4টে শহরকে দ্রুতগামী রেলপথের দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা সেটাকে বলা হয় হীরক চতুর্ভুজ। ঠিক আছে, রেলপথ সেটা হচ্ছে হীরক। ভারতের পরিকল্পনা অঞ্চলের জনককে, উত্তর হবে কে.এস. রামচন্দ্রন, কে.এস. রামচন্দ্রন। তো তোমাদেরকে এই উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাতে বললাম, বাকি সমস্ত উত্তর তোমাদেরকে বলে দিলাম। পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আগের সমস্ত পেজের যে ভিডিওগুলো সেগুলো দেখার জন্য ডেসক্রিপশান ফলো করো, কমেন্ট বক্স ফলো করো, সেখানে আগের পেজের আমি লিঙ্ক দিয়ে দেবো।